চট্টগ্রামের শাহ আমানত সেতুতে টোল আদায়ে অনিয়ম, যমুনার অনুসন্ধানে ধরা পড়ল ভয়াবহ দুর্নীতি। বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। অনেক সময় লেখাগুলো বুঝেও যায় না, আবার অনেক সময় আর বুঝেও যায় যে কিন্তু গাড়ির নাম্বারটা আমার কিছু নাই। আমার এত নম্বর 93 আমার গাড়ি যাচ্ছে, তখন আমাকে নম্বর দেবো না, অন্য তো নম্বর দিচ্ছে না আমাকে। চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রতিটি ওয়ার্ডে করুণ চিত্র, অপরিচ্ছন্নতা ও নোংরা পরিবেশের অভিযোগ। হাসপাতালের বাইরে অভিযান চালিয়ে দায় সেরেছে সিটি কর্পোরেশন। চট্টগ্রামে রীতিমতো কাউন্টার খুলে ইয়াবা বিক্রি, র্যাব পুলিশ থেকে বাঁচতে বসানো হয়েছিল সিসি ক্যামেরা। ময়লার ডোবায় লাফ দিয়েও পালাতে পারেনি এক মাদক ব্যবসায়ী। শুভেচ্ছা, আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। কার পকেটে যাচ্ছে চট্টগ্রামে কর্ণফুলী শাহ আমানত সেতুর টোলের টাকা? টোল নিয়ে সুকৌশলে চলছে ভয়াবহ অনিয়ম দুর্নীতি। বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। টানা বেশ কিছুদিনের অনুসন্ধানে যমুনা টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়েছে সেই সব অনিয়মের চিত্র। সিফাতুল ইসলাম জাবেদের তোলা ছবিতে জুবাই রিফাতের রিপোর্ট। নিয়ম বলছে টোল প্লাজায় গাড়ি থামবে, ব্যারিয়ার থাকবে নামানো, টোল জমার পর তথ্য সংরক্ষণ হবে সিস্টেমে, এরপর চালককে স্লিপ দিলে উঠবে ব্যারিয়ার। কিন্তু বাস্তবে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। একাধিক ভূতে ব্যারিয়ার তোলা, গাড়ি থামছে না, টোলকর্মীরা টাকা নিয়ে ছেড়ে দিচ্ছে গাড়ি। চালকদের অভিযোগ দিনের চেয়ে রাতে বেশি অনিয়ম চলে। টোলের স্লিপটা একটু দেখান তো ভাই। স্লিপ দেয়নি তো, স্লিপ দেয়নি। ওদের একটা কম্পিউটার যেটা ওই 30 টাকা ওইখানে উঠে, যখন ওটা যদি না উঠে ওটা তো ওদের এখানে থাকে। অনেক সময় লেখাগুলো বুঝেও যায় না, আবার অনেক সময় আর বুঝেও যায় যে কিন্তু গাড়ির নাম্বারটা আমার কিছু নাই। আমার এত নম্বর 93 আমার গাড়ি যাচ্ছে, তখন আমাকে নম্বর দেবো না, অন্য তো নম্বর দিচ্ছে না আমাকে। বিষয়টি আরও কাছ থেকে দেখতে পরিচয় গোপন রেখে শাহ আমানত সেতু পার হয় যমুনা টেলিভিশনের টিম। টোল দেওয়ার পর পাওয়া স্লিপ দেখে অবাক। স্লিপে গাড়ির নম্বরটি থাকার পরিবর্তে লেখা 6টি শূন্য। অন্য চালকদেরও একই অভিযোগ। এখানে দেখেন তো আপনার গাড়ির নাম্বার কোথাও আছে কিনা? গাড়ির নাম্বার তো থাকার কথা নিয়ম অনুযায়ী। না তুললো তো এটা আমরা কি গাড়ির নাম্বার আছে ওখানে? নাই। ওই যে 6টা শূন্য দেখা যাচ্ছে। প্রায় আধ ঘন্টা পর্যবেক্ষণে দেখা যায় সিস্টেম ভিত্তিক টোল নিবন্ধনে গরমিল। প্রশ্ন উঠছে, টোলের টাকা যাচ্ছে কোথায়? দায়িত্বে থাকা কর্মকর্তা দায় চাপান প্রযুক্তিগত ত্রুটির উপর। এটা অনেক সময় সিস্টেম থেকে হ্যাং করে থাকলে ব্যারিয়ারটা তখন আর পড়ে না। এবার ক্যামেরা সহ যমুনা টেলিভিশন টিম আবার টোল প্লাজায় গেলে বদলে যায় চিত্র। খোলা ব্যারিয়ার নামিয়ে দেয়া হয়, চলেই নিয়ম মেনে টোল আদায়। আগের সেই কর্মকর্তার মুখেও জবাব নেই। আমরা আছে আপনার কোম্পানির একটা ঠিকাদারি প্রতিষ্ঠান, মূল সিস্টেমটা আছে রোডসেন হাইওয়ের সিস্টেমটা আছে তাদের, আমরা সেটা হ্যান্ডেল করি না, আমরা সিস্টেমে হাতও দিই না। প্রতিদিনের টোল আদায়ের ডিজিটাল হিসাব পাঠানো হয় সড়ক ও জনপদ বিভাগে। তাদের তথ্য মতে প্রতিদিন গড়ে 20 থেকে 22 হাজার যানবাহন পারাপার বাবদ টোল আদায় হয় প্রায় 21 থেকে 22 লাখ টাকা। 3 বছর ধরে টোল নিয়েছে ইজারাদার শামীম এন্টারপ্রাইজ। গত 4 এপ্রিল তাদের মেয়াদ শেষ হয়। নতুন টেন্ডারে সর্বনিম্ন দরদা থেকে কাজ না দিয়ে 2 মাস ধরে নিজেরাই টোল নিচ্ছে সড়ক ও জনপদ। এখন আমরা কিন্তু প্রতি সেকেন্ডের টাকাটা কিন্তু আমি অনলাইনে দেখতে পাচ্ছি আর কি। তো সেক্ষেত্রে আসলে এই ধরনের সুযোগটা কম। তারপর যেহেতু আপনি বলেছেন, আমি এই বিষয়টা ইনভেস্টিগেট করে দেখব। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। পরিচ্ছন্নতা অভিযান হলো শুধু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে, ভেতরের সব ওয়ার্ডে নোংরা ময়লা আবর্জনা রয়ে গেল আগের মতোই। দুর্গন্ধময় পরিবেশ নিয়ে রোগী ও স্বজনদের ভোগান্তি দীর্ঘদিনের। আজ হঠাৎ সিটি মেয়র পরিচ্ছন্নতা অভিযানে গেলেও ভেতরে না যাওয়ায় পাল্টালো না চিত্র। নোংরা দুর্গন্ধে ভরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সব টয়লেট অনেকটা ব্যবহার অনুপযোগী। রোগী ও স্বজনদের ভোগান্তির শেষ নেই। মানুষরা বাথরুমের জায়গা পায় না, গোসলখানায় পায়খানা করে। এটা হলো গোসলখানা পরিস্থিতি কিরকম খারাপ দেখে। প্রতিটি ওয়ার্ডে অপরিচ্ছন্নতা ও নোংরা পরিবেশের অভিযোগ দীর্ঘদিনের। পরিস্থিতি পরিদর্শনে হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ও সিটি মেয়র আসছেন শুনে তড়িঘড়ি করে
টয়লেট পরিষ্কার শুরু হয়, ছিটানো হয় ব্লিচিং পাউডার। তবুও পাইপ ফেটে ময়লা পানি পড়ার এই দৃশ্য বলে দেয় হাসপাতালের দশা কতটা বেহাল। খুবই দুর্গন্ধ এবং উপর থেকে পানি হালকা হালকা ফুটা পড়ে। এবং গতকালকে রাত্রে আমি 12টা বাজে এখানে এসেছি, ভোর 6টা পর্যন্ত কোনো পানি ছিল না। দুতলার পানি ওর মাথায় পড়ে, দুতলায় যারা ওয়াশরুম করে 3তলার পানি ওর মাথায় গিয়ে পড়ে। পরিদর্শনে গিয়ে হাসপাতাল প্রাঙ্গণের চারপাশে ময়লা আবর্জনা পরিষ্কার করেন মেয়র। তবে পরিচ্ছন্নতা অভিযান কেবল হাসপাতালের বাইরেই, ভেতরে যাননি মেয়র। বলেন প্রতিদিন কয়েক ধাপে কাজ করবেন পরিচ্ছন্নতা কর্মীরা। বসবে না কোনো ভাসমান দোকান, ধূমপান মুক্ত ঘোষণা করা হয় হাসপাতাল সীমানা। এই জোনটাকে আমরা সেফ জোন বলছি। এই জোনের মধ্যে কোনো ডাবের দোকানদার, কোনো ফলের দোকানদার, কোনো মাইক্রোবাস, কোনো অ্যাম্বুলেন্স এখানে ভিড় জমাতে পারবে না, যত্রতত্র তারা পার্কিং করতে পারবে না। মেয়রের সামনেই হাসপাতালের ভেতরে অপরিচ্ছন্নতার দায় স্বীকার করেন পরিচালক। তুলে ধরেন পানি সংকটের কথা। বাথরুমগুলো পরিষ্কার রাখা মুশকিল। তা আমাদের এখানে আমাদের মেয়র মহোদয়ের নির্দেশনায় একটা সরকারিভাবে ডিপ টিউবওয়েল হচ্ছে, আর একটা আমাদের বেসরকারিভাবে ডিপ টিউবওয়েল হচ্ছে। এগুলো যখন পানির ফ্লো ঠিক থাকবে এগুলো পরিষ্কার করতে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। কাল বিএনপি সরকারের প্রথম বাজেট 9,38,000 কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে সরকার। বাজেট ভাবনা নিয়ে কথা বলবো আমরা। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জুবাইর রিফাত। রিফাত, আগামীকাল তো বিএনপি সরকারের প্রথম বাজেট ঘোষণা। সাধারণ মানুষের বাজেট ভাবনা নিয়ে একটু জানতে চাই, কি বলছেন তারা? লোপা, আপনি জানেন আসলে বিএনপি সরকারের সবচেয়ে বড় যে বাজেটটি, অর্থাৎ তাদের প্রথম বাজেট এই সরকারের, সেই প্রথম বাজেটকে কেন্দ্র করে কিন্তু বাণিজ্যিক রাজধানী হিসেবেই চট্টগ্রামের মানুষের যে প্রত্যাশা, যে প্রাপ্তির হিসাব, সেটি কিন্তু তারা ইতিমধ্যে কষা শুরু করেছেন। আমরা বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি, স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি, সাধারণ নাগরিকদের সাথে কথা বলেছি। তারা আসলে যেটি বলছেন সেটি হলো চট্টগ্রামের যে চলমান মেগা প্রকল্পগুলো, অর্থাৎ বে টার্মিনাল এবং চলমান হচ্ছে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের যে কাজগুলো, এবং পাশাপাশি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যেহেতু স্বাভাবিকভাবেই দুর্ঘটনা লেগে থাকছে, সেটিকে 6 থেকে 8 লাইন করার যে প্রকল্পটি, এবং পাশাপাশি তারা আরও যেটি বলছেন সেটি হলো অন্যান্য যে খাতগুলো রয়েছে, অর্থাৎ প্রয়োজনীয় যে খাতগুলো, সেই খাতগুলোতে যাতে বরাদ্দ বাড়ানো হয়, সেটির বিষয়ে তারা আসলে নিজেদের যে ভাবনা, সেই ভাবনা ইতিমধ্যে শুরু করেছেন। এবং আগামীকালকে বাজেট আসলে পেশ করার পরে সাধারণ মানুষ আসলে জানতে পারবে তাদের প্রত্যাশার যে জায়গা, সেই জায়গাটিতে আসলে প্রাপ্তির যে অংশটি, সেটি আসলে কতখানি পূরণ হলো। আমরা কয়েকজন সাধারণ নাগরিকের সাথে একটু কথা বলতে চাই। আপনার কাছে একটু জানতে চাইবো, চট্টগ্রামের নাগরিক হিসেবে আসলে আপনার প্রত্যাশা কি এই বাজেটকে ঘিরে? বন্দরনগরী চট্টগ্রামে মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ চাহিদা হচ্ছে মেডিকেল, স্বাস্থ্য ব্যবস্থা চট্টগ্রামে এখনো পর্যন্ত বিষয়িত কোনো হাসপাতাল গড়ে ওঠে নাই। প্রায় চট্টগ্রাম বিভাগে প্রায় 3.5 কোটির মতো মানুষ এই যে চট্টগ্রাম মেডিকেলের 2200 শয্যা হাসপাতালের মধ্যে সীমাবদ্ধ। সেখানে অতি দ্রুত ভিত্তিতে নিউরো সায়েন্স, আপনার স্কিনের, আপনার এই অর্থোপেডিস্টের, ক্যান্সারের জন্য আলাদা আলাদা বিশেষায়িত হাসপাতাল প্রয়োজন। এই হাসপাতালের দাবিগুলো আজকে স্বাধীনতার 55 বছর দাঁড়িয়ে আমরা এই দাবিগুলো বারবার আমাদের করতে হচ্ছে। এছাড়াও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যে 6 লাইনের উন্নতি করার জন্য সরকারের কাছে বারবার তাগাদা দেওয়া হয়েছে, কিন্তু সেই প্রকল্প বাস্তবায়নের দৃশ্যমান এই বাজেটে আমরা সেটা ঘোষণা পাই নাই। যে সড়কে প্রতিনিয়ত মানুষের দুর্ঘটনা হচ্ছে, জনগুরুত্বপূর্ণ বিবেচনা করে এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অতি দ্রুত, যদি এই সরকার যদি এই বাজেটে যদি 6 লাইনের যদি করতে না পারে, সেটা যদি 4 লাইনে যদি উন্নতিকরণ করা যায়, তাহলে এই অঞ্চলের বৃহত্তর তিন জেলার মানুষের জনদুর্ভোগ লাঘব হবে। ধন্যবাদ। শুনছিলেন আসলে তিনি আসলে যোগাযোগ ব্যবস্থায় যে পরিবর্তন, সেই পরিবর্তনটির কথা বলছিলেন। আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে চাই। আপনি একটু বলবেন আসলে চট্টগ্রামের মানুষ হিসেবে এই বাজেটকে ঘিরে আপনার প্রত্যাশা কি, সেটি একটু জানাবেন। আসলে বাজেটের আমরা তো চাই হচ্ছে আমাদের যে মেগা প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো বাস্তবায়িত হোক। একই সাথে পাশাপাশি হচ্ছে আমাদের চট্টগ্রামের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, আমরা 5ই আগস্টের পর থেকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখছি, সেই জায়গা থেকে পুলিশের যে থানাগুলো আছে চট্টগ্রামের, আপনি জানেন যে 16টি থানা আছে, তার মধ্যে যে 4-5টি থানা হচ্ছে পুরনো, ওগুলি ছাড়া বাকি থানাগুলি কিন্তু হচ্ছে যে একটা হচ্ছে নিজস্ব ভবনে নেই, প্রথম 1 নাম্বার। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে চট্টগ্রামে যে 2টো পুলিশ লাইন আছে, একটা হচ্ছে দামপাড়া পুলিশ লাইন, আরেকটা হচ্ছে ছোটবোল যে পুলিশ লাইন আছে। 2টো পুলিশ লাইনের যে ভবনগুলো, তার অধিকাংশ আবাসিক যে ভবনগুলো সেগুলি কিন্তু অনেক পুরনো,
তো সরকারের কাছে আহ্বান থাকবে অন্তত পুলিশ যেই আইন শৃঙ্খলা বাহিনীর জন্য আমরা ঘরে শান্তিতে নিরাপদে থাকতে পারি, শহরে চলাফেরা করতে পারি, সেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন নিরাপদে অর্থাৎ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। সেই জন্য হচ্ছে ওনাদের জন্য আবাসিকের যে ভবনগুলো আছে বা থানার যে বিষয়গুলো আছে, সেই থানার যে নিরাপত্তার বিষয়গুলো আছে সেই জিনিসগুলি নিশ্চিত করা। একই সাথে হচ্ছে যে আমার প্রত্যাশা থাকবে দ্রব্যমূল্যের যে ইস্যুটা, বিশেষ করে আমাদের গরিব মধ্যবিত্ত আমরা যারা আছি, আমাদের আসলে এই যে বিদ্যুৎ, তারপরে গ্যাসের মূল্য, তেলের মূল্য, এই সব কিছু মিলে আসলে আমাদের নাভিশ্বাস উঠে গেছে। তো সেই জায়গা থেকে সরকারের কাছে প্রত্যাশা থাকবে অবশ্যই যেন দ্রব্যমূল্য যেন আমাদের মতো আমরা যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আছি, গরিব মানুষ আছি, আমরা যেন আমাদের যে ক্রয় ক্ষমতা আছে সেই ক্রয় ক্ষমতার মধ্যে আমরা যেন আমাদের দ্রব্যমূল্যগুলো আমরা কিনতে পারি, সেই প্রত্যাশা তো সরকারের প্রতি থাকবে। হ্যাঁ, ধন্যবাদ। শুনছিলেন তিনি আসলে তার যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথা বলছিলেন এবং একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন, সেটি হলো প্রশাসনিক যে বিষয়টি, অর্থাৎ পুলিশের আবাসন সংকটের যে বিষয়টি, সেটি আসলে সাধারণ নাগরিকের ভাবনা থেকে আসলে তারা তুলে ধরেছেন। একটু আপনার সাথে কথা বলি, আপনি একটু বলবেন। জি, আসলে আমরা তো প্রত্যেক বছরই দেখি যে সরকার বাজেট ঘোষণা করে, বাজেট ঘোষণা পর্যন্ত সাধারণ জনগণের আমাদের একটা প্রত্যাশা থাকে যে কল্যাণময় কিছু হবে। তো লক্ষ্য করা যায় সরকার বাজেট ঘোষণার পর দ্রব্যমূল্যের বৃদ্ধি বেড়ে যায়। তো স্বাভাবিকভাবে এখন দেখেন, অবশ্যই বুঝতে পেরেছি। শুনছিলেন আসলে সাধারণ নাগরিকরা তাদের যে প্রত্যাশা, তাদের যে ভাবনা, সেটি আসলে জানাচ্ছিলেন। তারা বিভিন্ন খাত নিয়ে কথা বলছিলেন। আগামীকালকে বাজেট পেশ হওয়ার পরে বন্দরনগরী চট্টগ্রামের মানুষের প্রত্যাশার জায়গাটি কতখানি পূরণ হলো সেটি আমরা দেখতে পারবো। তো এই ছিল চট্টগ্রামের সাধারণ মানুষের বাজেট নিয়ে ভাবনার। রিফাত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রীতিমতো কাউন্টার খুলে ইয়াবা বিক্রি করছিলেন চট্টগ্রামের শীর্ষ এক মাদক ব্যবসায়ী। র্যাব পুলিশের গতিবিধি নজরে রাখতে বসিয়েছিলেন সিসি ক্যামেরা, তবে শেষ রক্ষা হয়নি। ধরা পড়েছেন বায়েজিদ থানা পুলিশের হাতে। ময়লার ডোবায় লাফ দিয়ে গ্রেফতার এড়ানোর চেষ্টাও ব্যর্থ হয়। এটি দেখতে অনেকটা বাসার গেট মনে হলেও মূলত কাউন্টার। তবে এখান থেকে কোনো বাস বা ট্রেনের টিকিট বিক্রি হয় না। দীর্ঘদিন ধরে রীতিমতো কাউন্টার খুলে অভিনব পদ্ধতিতে ইয়াবা বিক্রি করে আসছিল নাসির নামে এক ব্যক্তি। পুলিশের খাতায় তার পরিচিতি বাবা নাসির নামে। চট্টগ্রামের বায়েজিদে সৈয়দপাড়া এলাকায় ছিল তার এই বাণিজ্য। বাসায় সামনে একটা গ্রিল লাগাইয়া কাউন্টারের মতো যেভাবে টিকিট কাটা হয়, টাকা দেওয়ার পর স্টেশনে গিয়ে তখনও ভেতর থেকে টিকিট সরবরাহ করা হতো। সেম স্টাইলে এই নাসিরকে দীর্ঘদিন যাবত ইয়াবা বিক্রি করে আসছিল। সবশেষ মঙ্গলবার রাতে অক্সিজেন কুয়াইশ এলাকা থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ময়লার ডোবায় লাফ দিলেও শেষ রক্ষা হয়নি। পুলিশের দাবি 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত মোট 21টি মাদক মামলা রয়েছে নাসিরের বিরুদ্ধে। প্রতিটি মামলায় ইয়াবাসহ গ্রেফতারের পর জামিনে বেরিয়ে আবার একই কাজে জড়িয়ে পড়েন। মাদক বিক্রিতে বিশেষ কৌশল অবলম্বনের পাশাপাশি গ্রেফতার এড়াতে সিসি ক্যামেরা বসিয়ে প্রশাসনের গতিবিধি নজরদারি করতেন তিনি। তার বিরুদ্ধে প্রায় 28-30টি মামলা। সে এই ইয়াবায় সে একাধিকবার গ্রেপ্তার হয় এবং কৌশলে সে আইনের ফাঁকে সে জামিনে বেরিয়েছে, পুনরায় সে একই পেশায় সে নিয়োজিত হয়। প্রশাসনের খাতায় বাবা নাসির চট্টগ্রামের অন্যতম শীর্ষ ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত। প্রায় 20 বছর ধরে মাদক বাণিজ্যে জড়িত বলছে পুলিশ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। মৌসুমী বায়ুর প্রভাবে উত্তাল কক্সবাজার সমুদ্র সৈকত। সেখানকার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, কি অবস্থা দেখছেন এই মুহূর্তে সমুদ্রের? আবহাওয়া অফিস কি বলছে? লোপা, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় মেঘমালার সৃষ্টি হওয়ার কারণেই কিন্তু সাগর বেশ সঞ্চারণশীল। মেঘমালার সৃষ্টি হওয়ার কারণে কিন্তু সাগর বেশ উত্তাল। গত 7 তারিখ কিন্তু একটি 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছিল এবং সেটি গতকালকে কিন্তু আবার বাতিল করা হয়েছে। তবে সাগর বেশ উত্তাল রয়েছে, বিশাল বিশাল ঢেউ আমরা দেখছি তীরে আছড়ে পড়ছে এবং এই সময়েও অনেক পর্যটক, বিশেষ করে এই সময়টাতেই পর্যটকের
যে চাপ সেটি থাকে সমুদ্র সৈকতে। আমরা লাবণী পয়েন্টে আছি, এখানে এখনো দেখছি অনেক পর্যটক সাগরে গোসল করছে, ফ্যামিলি নিয়ে এসেছে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে। অনেকেই ছোট ছোট বাচ্চাদেরকেও আমরা দেখছি সাগরের ঢেউয়ের সাথে খেলছে, পানি নিয়ে খেলা করছে। তবে এই অবস্থায় তাদেরকে কঠোর নজরদারিতে রাখছে। এখানে আমরা দেখছি ট্যুরিস্ট পুলিশ, সিসিএফ লাইফগার্ডের যারা সবসময় পানি থেকে কেউ বিপদে পড়লে উদ্ধার করে, তাদের সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি। কক্সবাজারের যে এখানে কলাতলি, সুগন্ধা এবং লাবণী, এই 3টি পয়েন্টই কিন্তু তাদের অবস্থান রয়েছে। প্রায় 27 জনের সিসিএফ লাইফগার্ডের যে সদস্য, তারা ভাগ ভাগ করে কিন্তু প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যটকরা যাতে নিরাপদে থাকে, কোনো পর্যটক যাতে ঢেউয়ের সাথে ভেসে না যায়, সেজন্য কিন্তু তারা কাজ করছে। এবং সেই সাথে আমরা আজকে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল দুপুর পর্যন্ত, এবং হচ্ছে গতকালকে সারাদিন মোটামুটি কখনো বৃষ্টি কখনো রোদ এমন পরিস্থিতির মধ্যে, অবস্থার মধ্যে ছিল। এখনও কিন্তু আকাশে কিছুটা মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে, হয়তো আবারও বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটি রয়েছে। তবে এই অবস্থায় এখন যেহেতু সাগর উত্তাল এবং সাগরের যে পানি সেটি কিন্তু স্বাভাবিক চেয়ে বৃদ্ধি পেয়েছে বলে মনে হচ্ছে। এবং এই অবস্থায় সাগরের যে বঙ্গোপসাগরে মাছ ধরতে অনেক জেলে গিয়েছেন এবং অনেক জেলে মাছ ধরছেন, তারা যাতে নিরাপদে থাকে তাদেরকে কিন্তু আগে থেকেই সতর্ক করা হয়েছিল আবহাওয়া অফিসের পক্ষ থেকে। এবং এখনও পর্যন্ত যেহেতু সাগর উত্তাল রয়েছে, সেজন্য তাদেরকে নিরাপদে থাকতে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে। লোপা, এহসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ডিজিটাল ক্যাম্পেইন সিজন নামে চট্টগ্রামে ব্যতিক্রমী প্রচারণা চালিয়েছে ওয়ালটন। নগরের মোহরা এলাকায় শোভাযাত্রার পাশাপাশি পথচারীদের মধ্যে ছাতা বিতরণ করা হয়। চলমান তীব্র তাপদাহে সাধারণ মানুষকে স্বস্তি দিতে মানবিক ও ব্যতিক্রমী এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। ক্যাম্পেইনে নেক্সট লেভেল অফার সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। এ সময় লাবিব মার্কেটিং কোম্পানি এবং ওয়ালটনের কর্মকর্তা সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় যুবদলের 151 সদস্যের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল ও সমাবেশ হয়েছে চট্টগ্রামে। নগরীর আগ্রাবাদ থেকে বেরিয়ে মিছিলটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাদামতলী মোড়ে গিয়ে শেষ হয়। এরপর অনুষ্ঠিত সমাবেশে যুবদল নেতারা বলেন, নতুন কমিটি দেশজুড়ে সংগঠনকে আরও গতিশীল, ঐক্যবদ্ধ করবে। গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কর্মীরা মাঠে থাকবে বলে জানান তারা। এ সময় মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ করার দাবিতে সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। সকালে চট্টগ্রামের লালদিঘি পাড়ে জেলা পরিষদ চত্বরে মিছিল সমাবেশ থেকে পরিষদের নেতারা বলেন, দীর্ঘদিন ধরে একটি মহল বিদেশি কোম্পানির হাতে এনসিটি তুলে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। অন্তর্বর্তী সরকারের সময়কার সেই কুশীলবরা এখনও সক্রিয়। দেশের স্বার্থে এবং বন্দরের স্বার্থে এদের চক্রান্ত বন্ধের দাবি জানান স্কপ নেতারা। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। বাংলাদেশের যে তেল মজুতের মূল মজুত হলো পতেঙ্গায়, তারপর আছে নৌবাহিনী, বিমান বাহিনী, মেরিন একাডেমি, সব কিছু মিলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ সেক্টর। সুতরাং এই সেক্টর বাংলাদেশের এটা সার্বভৌমত্বের সাথে জড়িত। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।